প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক হিসেবে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রাহেল উদ্দিন, লেকচারার ইংরেজি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকে আমাদের পাঠ্য হবে ইংরেজি প্রথম পত্র। চলো ক্লাস শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ইংরেজি প্রথম পত্রের আলোচ্য বিষয় হবে আনসিন প্যাসেজ। তো আমাদের আনসিন প্যাসেজ আগে পড়তে হবে, পড়ে বুঝে তারপর একটা ইনফরমেশন ট্রান্সফার নামে একটা বক্স থাকবে, সেখানে শুধু অ্যান্সার লিখতে হবে। তো আমরা শুরু করি। আজকের প্যাসেজ হবে আমাদের ইংলিশ পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনীর উপরে। তো আমরা শুরু করি, চলো। William Wordsworth. William Wordsworth was the second of his father's 5 sons. তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বাবার 5 জন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিল। He was born at Cumberland on April 4, 1770. দেখো, তিনি জন্মগ্রহণ করেন 1770 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। একটা জিনিস খেয়াল করো, এখানে এপ্রিল 4 লেখার পরে কমা দেওয়া, এরপরে 1770 লেখা। তো এইটা যদি মাসের নাম আগে, তারপরে দিনের নাম, তারপরে যদি বছর লেখা হয়, সেই ক্ষেত্রে প্রথম দুইটার পরে কমা। কিন্তু যদি 4 এপ্রিল লিখতাম, সেই ক্ষেত্রে কোনো কমার প্রয়োজন ছিল না। এটা কিন্তু গ্রামারের একটা নিয়ম, পাংচুয়েশনের নিয়ম। হোয়েন হি ওয়াজ 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, হিজ মাদার ডায়েড। তার মানে তিনি 8 বছর বয়সে তার মাকে হারান, মা মারা যান। অ্যান্ড ইন দ্য সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল অফ হকশেড। দেখো, একই বছর, তার মানে যে 8 বছর বয়সেই কিন্তু সে হকশেড স্কুলে যায় পড়াশোনা করতে। হকশেড স্কুল মূলত একটি গ্রামার স্কুল। তো হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়, এটা প্যাসিভ ভয়েস, তার মানে তার বাবা তাকে সেই গ্রামার স্কুলে পাঠায়। Wordsworth's father died 5 years after his mother's death. তার মায়ের 5 বছর পরে, তার মা যখন মারা গেল তখন থেকে ঠিক 5 বছর পরে তার বাবাও মারা গেল। তাহলে দেখো, তার বয়স 8, তখন মা মারা যায়। তার বয়স যখন 13, তখন তার বাবা মারা গেলেন। আচ্ছা, তাহলে Wordsworth speaks of his father as having never recovered his usual cheerfulness after the loss of his mother. তাহলে এই ওয়ার্ডসওয়ার্থ তার বাবার সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সে বলছে যে আমার বাবা আমার মায়ের মৃত্যুর পরে আর কখনোই তার আগের যে স্বতঃস্ফূর্ততা, তার মনের যে স্পন্দন, তার মনের মানসিকতা, যে আগের যে অবস্থা, মা থাকতে তার যে মানসিক অবস্থা ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল, মানসিক অবস্থা ভালো ছিল, এইটা আর তিনি ফিরে পাননি। তার মানে ওয়ার্ডসওয়ার্থের বাবা ওয়ার্ডসওয়ার্থের মাকে খুব ভালোবাসতেন, বিধায় তিনি মারা যাওয়ার পরে আর কখনো সে কি আগের মতো আচরণ করতে পারেননি। ইন 1787, 1787 খ্রিস্টাব্দে, হি ইন্টার্ড ইন্টু সেন্ট জোসেফস কলেজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, হোয়ার হি স্টাডিড 4 years আনটিল হি টুক হিজ BA ডিগ্রি। দেখো, এসটিতে বলা হয় সেন্ট। সেন্ট বলতে খ্রিস্টানদের যারা ধর্মযাজক তাদের একটা উপাধি থাকে, হলো সেন্ট। তো আমরা সেইন্ট বলে থাকি। যেমন আমাদের বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান আছে ঢাকায়, সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফ। তো এগুলো খ্রিস্টানদের নাম অনুসারে। তো 1787 খ্রিস্টাব্দে তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজের সেন্ট জোসেফ কলেজ আছে। তো একটা ইউনিভার্সিটির অধীনে অনেকগুলো স্কুল বা কলেজ থাকে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তারই একটা নাম হলো সেন্ট জোসেফ কলেজ। এটা ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আন্ডারে। সেখানে তিনি পড়াশোনা করেন 4 বছর, যতক্ষণ না তিনি BA ডিগ্রি অর্জন করেন। তার মানে BA ডিগ্রি অর্জন করতে 4 বছর লাগে। সেই 4 বছর তিনি সেখানে অধ্যয়ন করেন। BA মিনস ব্যাচেলর অফ আর্টস। ইন 1786, 1786 খ্রিস্টাব্দে, 2 sets of his verses were published. 2 সেট শ্লোক প্রকাশিত হলো তার। এই ভার্স মিনস শ্লোক বা কবিতার অংশ, আমরা আরবিতে বলে থাকি আয়াত।
তো তার কবিতার দুটি ভার্স, 2 সেটস অফ হিজ ভার্সেস, তার মানে অনেকগুলো কবিতার 2টা সেট প্রকাশিত হলো। অ্যান্ড ইন 1789 হি ফিনিশড রাইটিং দ্য ইভিনিং ওয়াক। তিনি 1789 খ্রিস্টাব্দে ইভিনিং ওয়াক নামে একটি কবিতা লেখা শেষ করেন। এখন খেয়াল করো, কোনো কবিতার নাম, কোনো লেখকের কবিতা হতে পারে, কবির কবিতা, লেখকের উপন্যাস বা গল্প, এগুলো আলাদা করে বোঝাতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়ে থাকে, সেই ইনভার্টেড কমাটাই ব্যবহার করা হয়েছে। অথবা ইনভার্টেড কমার ব্যবহারের পরিবর্তে আমরা আন্ডারলাইন করতে পারতাম। তাহলে দেখো, অফ হিজ কেমব্রিজ ফ্রেন্ডস দ্য চিফ ওয়াজ রবার্ট জোন্স, with whom he undertook the walking tour in France and Switzerland in 1719। 1790 সালে তিনি তার এই কেমব্রিজে পড়ার সময় যে বন্ধুগুলো তার হয়েছিল তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন, তার বন্ধুদের মধ্যে প্রধান, তার নাম ছিল রবার্ট জোন্স। রবার্ট জোন্সের সাথে তিনি ফ্রান্স এবং সুইজারল্যান্ডে ভ্রমণ শুরু করলেন, এবং সেটা দেখো ওয়াকিং ট্যুর, হেঁটে ভ্রমণ। তিনি ইংল্যান্ড থেকে হেঁটে ফ্রান্স এবং সুইজারল্যান্ডে যাত্রা করেন। এই যে দেখো, তার জন্ম সন লেখা আছে, কিন্তু কোথায় জন্মগ্রহণ করছে এটা কিন্তু লেখা নাই। 1770-এ তার জন্ম, কিন্তু তার জন্মটা হলো ইংল্যান্ডে। এটা ইংলিশ কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংলিশ কবি একজন। দেখো, 40 years later Jones looked back to that journey as a golden spot of his life। তাহলে 40 years later, 40 বছর অতিবাহিত হওয়ার পরে এই রবার্ট জোন্স তিনি মনে করে দেখলেন, লুকড ব্যাক মিনস পেছনে তাকানো। পেছনে তাকানো বলতে তিনি যে ঘুরে আসছেন, ট্যুর থেকে ফেরত আসছেন, এটার দিকে তিনি আবার দৃষ্টি নিক্ষেপ করলেন। দেখলেন যে তার জীবনে যতগুলো ট্যুর ছিল এটার মধ্যে এটাই সবচেয়ে উত্তম ট্যুর ছিল। অ্যাট দ্য এন্ড অফ নভেম্বর 1791, 1791 সালের নভেম্বরের শেষ দিকে, হি ওয়েন্ট টু ফ্রান্স ফর লার্নিং ফ্রেঞ্চ and stayed there till the end of November 1792। 1791-এর নভেম্বরের শেষ দিক থেকে 1792-এর নভেম্বরের শেষ পর্যন্ত, তার মানে 1 বছরের সময় তিনি ফ্রান্সে অতিবাহিত করেন। কেন? তিনি ফ্রান্সে গিয়েছিলেন ফ্রেঞ্চ শিখতে। FRANCE এটা হলো দেশের নাম, আর FRENCH এই ফ্রেঞ্চ হলো ভাষার নাম, তাদের জাতীয়তার নামও হলো ফ্রেঞ্চ। আমরা যেমন লিখি বাংলাদেশি, ওরা লেখে ফ্রেঞ্চ। আমরা যেমন লিখি আমাদের ভাষার নাম বাংলা, ওরা ওই ফ্রেঞ্চকেই ভাষা হিসেবেও বলে, ফ্রেঞ্চ মানে ফরাসি। তার মানে তিনি 1 বছর ফ্রান্সে অবস্থান করেন এই ভাষা শেখার জন্য। আচ্ছা, বোথ ডেসক্রিপটিভ স্কেচেস অ্যান্ড অ্যান ইভিনিং ওয়াক ওয়ার পাবলিশড ইন 1793। 1793 খ্রিস্টাব্দে ডেসক্রিপটিভ স্কেচেস এবং অ্যান ইভিনিং ওয়াক এই দুটি কবিতা তার প্রকাশিত হয়। In the same year, England declared war upon France, which shocked him much। দেখো, 1793 সালেই ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর এই যুদ্ধের ফলে তার মনটা খুবই মর্মাহত হয়। তার মানে সে জানতো ফ্রান্স তার প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হবে, তো তারা কেন যুদ্ধ করবে? কবি সাহিত্যিক যারা, এরা যুদ্ধ চায় না, শান্তি চায়। সুতরাং এই যুদ্ধের কথা শুনে তিনি কী করেন? মর্মাহত হলেন। আচ্ছা, এখন খেয়াল করো, ইন 1795 হি বিগ্যান অ্যান্ড ইন 1796 হি ফিনিশড দ্য বর্ডারার্স। 1795 খ্রিস্টাব্দে তিনি কবিতাটা লেখা শুরু করেন এবং 1796 খ্রিস্টাব্দে সেটা শেষ হয়, 1 বছর লাগে। আর তার কবিতাটার নাম হলো দ্য বর্ডারার্স, মানে যারা সীমান্তে বসবাস করে। দ্য পাবলিকেশনস অব দ্য লিরিক্যাল ব্যালার্ডস ইন কোলাবোরেশন উইথ Coleridge in 1798 constitute the most important event in the history of English poetry। দেখো, 1798 খ্রিস্টাব্দে তিনি আরেকজন কবি স্যামুয়েল টেইলর কলরিজ, যাকে ST কলরিজ বলা হয়, তার সাথে দুইজনে মিলে একত্রিত একটা কবিতার সংস্করণ বের করলেন। কবিতার সংস্করণ, অনেকগুলো কবিতা, যার নাম হলো দ্য লিরিক্যাল ব্যালার্ডস। এই লিরিক্যাল ব্যালার্ডসটা ইংলিশ রোমান্টিক পোয়েটের যুগে একটি বিরাট ইতিহাস। তার মানে ইংলিশ কবিতার যুগে এই লিরিক্যাল ব্যালার্ডসটা হলো ব্যাপক একটি আলোড়ন সৃষ্টি করে। এ নিউ এডিশন অব দ্য লিরিক্যাল ব্যালার্ডস ওয়াজ কল্ড ফর ইন 1800
তাহলে দেখো 1800 সালে তাহলে দ্বিতীয় এডিশন, কল ফর মিন্স এখানে পাবলিশড, তো 1800 খ্রিস্টাব্দে তার ওই লিরিক্যাল ব্যালান্সটা আবার প্রকাশিত হয়, এডিশন সংস্করণ, তার মানে প্রথমবার প্রকাশিত হয়েছে, ওইটা বিক্রি হওয়ার পরে এতটা চাহিদা ছিল যে পরের বার আবার তিনি কি করেন, ওইটা দ্বিতীয়বার সংস্করণ করেন। আচ্ছা, এ থার্ড এডিশন অ্যাপিয়ার্ড ইন 1802, দেখো 1802 খ্রিস্টাব্দে তৃতীয় সংস্করণ চলে আসে, অ্যান্ড ফোর্থ ইন 1805, এবং 1805 খ্রিস্টাব্দে সেটা চতুর্থ সংস্করণে আসে, মানে 4 বার এটা বইটা প্রকাশিত হয়। দ্য ডেথ অফ হিজ ব্রাদার জন ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য সেম ইয়ার হ্যাড এফেক্টেড হিম ডিপলি, 1805 খ্রিস্টাব্দেই তার ভাই জন ওয়ার্ডসওয়ার্থ মারা যান, আর এই মারা যাওয়াটার ফলে তিনি মারাত্মকভাবে কি হন, মর্মাহত হন। এই এফেক্টেড হিম ডিপলি, মানুষের মৃত্যু অবশ্যই কোনো মানুষের মনকে এবং ব্রেন, যাকে মেধা, এটাকে কি করে, আন্দোলিত করে। তো বাই 1807 ইনফ্যাক্ট হিজ লাস্ট ওয়ার্ক ওয়াজ ডান, and after দেখো, and after 1835 till his death Wordsworth published nothing new in poetry। তাহলে দেখো 1805 খ্রিস্টাব্দে তার ভাইয়ের মৃত্যুর পরে সে আসলেও আর কোনো কিছু লিখতে চায়নি, তার মানে সে মেন্টালি ডিসএবলড, আনস্টেবল ছিল, অস্থির। 1807 সালের মধ্যে প্রকৃতপক্ষে তিনি ওই তার সর্বশেষ কাজ যেটা, সেটা শেষ করে ফেলেন। তার মানে 1807 সালে তার সর্বশেষ কাজ, মানে কাজ বলতে একটি কবিতা বা কবিতার সংস্করণ তিনি লিখে ফেলেন। অ্যান্ড আফটার 1835 টিল হিজ ডেথ, এবং 1835 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি আর নতুন কোনো কবিতা প্রকাশ করেননি। তাহলে তার মৃত্যু কিন্তু এই 1835-এর পরে। তাহলে দেখো তিনি আর কোনো কাজ করতে পারেননি। এখন আমরা প্রশ্নে যাব, তো এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে? এই প্রশ্নটা হবে 4 নাম্বার। তো প্রশ্নের সিকোয়েন্স হবে 4 নাম্বার, মার্ক হবে 5। শুধু আমরা অ্যান্সার লিখব। দেখো এখানে 1 নাম্বার যেটা আমরা পাচ্ছি, পরীক্ষার খাতায় শুধু অ্যান্সার লিখব। 1 নাম্বার লিখে আন্ডারলাইনও করতে হবে না, শুধু অ্যান্সার লিখবা। বার্থ, তাহলে বার্থ আমরা দেখেছি 4 এপ্রিল 1770, তার মানে এপ্রিল 4 1770, এইটুকু লিখলেই হবে। এপ্রিল 4, 1770, শুধু এইটুকু লিখবা, আন্ডারলাইন করার দরকার নেই। এবার 2 নাম্বার দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডুকেশন, তার মানে শিক্ষা, ইভেন্ট বা অ্যাক্টিভিটি কি কি আছে? 1787 1787 খ্রিস্টাব্দে তিনি কি করেন? দেখো ইভেন্ট বা অ্যাক্টিভিটি। এখন আমরা কিভাবে অ্যান্সারটা লিখব? দেখো ওই লাইনে নিচেরগুলো কিভাবে দেয়া আছে, দেখো তো ভার্ব দেয়া আছে আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর, তার মানে ভার্বটা আছে, এইভাবেই লিখতে হবে ভার্ব। তাহলে হি ওয়াজ সেন্ট, সরি এখানে অ্যান্সারটা হবে, দেখো 1787 খ্রিস্টাব্দে কী করেছিল, এটা কিন্তু একটা অ্যান্সার আমরা পাবো। প্রথমেই তোমরা দেখো যে ওখানে কি লেখা আছে, ইন্টার্ড সেন্ট জোনস কলেজ, ইন্টার্ড সেন্ট জোনস কলেজ, এটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, নাম্বার 3-তে কী দেয়া আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে আছে ট্যুর, আন্ডারটুক দ্য ওয়াকিং ট্যুর ইন 1790, তাহলে প্লেস বা হয়, এখানে কোন কোন জায়গায় তারা ঘুরতে গেছে? তাহলে ঘুরতে গেছে আমরা দেখেছি কি, ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বানানটা একটু খেয়াল করবা, SWITZERLAND, টির কোনো উচ্চারণ নাই, সুইজারল্যান্ড, ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড, এটুকু লিখলেই হয়ে যাবে। পরেরটা দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস কনস্টিটিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস, তার এখানে দেওয়া আছে টাইম বা হোয়েন, এটা 1798। তার আগেরগুলোতে দেখো এই সনের পূর্বে ইন দেওয়া আছে, তার মানে এখানেও আমরা ইন ব্যবহার করব, ইন 1798। 5 নাম্বার দেয়া আছে যে ইন কোলাবোরেশন উইথ মানে সঙ্গে নিয়ে, সাথে, তাহলে কার সাথে? কোলরিজ, COLERIDGE, অবশ্যই কোলরিজ বানানটা সিটা বড় হাতে লিখবা। এখন খেয়াল করো যে কোলরিজ, এই কোলরিজ হলো মূলত এর পূর্ণ নাম হলো স্যামুয়েল টেইলর, TAYLOR, TAI নয় কিন্তু, SAMUEL, স্যামুয়েল TAYLOR, স্যামুয়েল টেইলর কোলরিজ, COLERIDGE।
স্যামুয়েল টেইলর কোলরিজ আমরা পুরোটা লিখবো না, আমরা টেক্সটে যতটুকু পাইছি সেটাই লিখবো, শুধু লিখবো কোলরিজ, COLERIDGE। দেখো শুধু 5টা অ্যান্সার লিখলেই হয়ে যাবে, অন্য শখ তোমাকে তুলতে হবে না, বরং শখ তুললেই তোমাকে নাম্বার দেবে না। অনেক শিক্ষক আছে এই পূর্ণ শখ বা বক্সটা তুললে তোমাকে নাম্বার দেবে না। এখন আমরা আসবো হলো এটার যে প্রশ্ন আছে 5 নাম্বার, রাইট এ সামারি অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস। এই প্যাসেজটা তুমি পড়ছো, পড়ার পরে এই প্যাসেজ বলতে এই যে আমরা আগের যে প্যাসেজটা দেখতেছি এইটা, এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝছো এটাকে অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে, ইন ইয়োর ওন ওয়ার্ডস বলা হয়েছে। তার মানে প্যাসেজটা হুবহু তুললে তোমাকে মার্ক দেওয়া হবে না। তাহলে আমরা এটা যদি ধরো শুরু করতে পারি কি, ওই যে তার বাপের 5ম সন্তানের মধ্যে 2য় সন্তান ছিল, এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি লিখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন ড্যাশ ড্যাশ, তারপরে আমরা তার সে কী কথা, হি লস্ট হিজ, আমরা দেখো এখানে লিখেছি হোয়েন হি ওয়াজ 8 years old হিজ মাদার ডাইড। এভাবে না লিখে আমরা লিখতে পারি হি লস্ট হিজ মাদার অ্যাট দ্য এজ অফ 8 অ্যান্ড ফাদার অ্যাট দ্য এজ অফ 13। তাহলে দেখো পুরোটা কিন্তু আমরা বই থেকে হুবহু তুললাম না, আমরা কি করতে পারি নিজের ভাষায় লিখব। তাহলে এরপরে আমরা দেখব যে হিজ ফাদার ডিড নট গেট হিজ মেন্টাল স্যাটিসফ্যাকশন আফটার হিজ মাদার, আমরা বলতে পারি যে তার বাবা তার মায়ের মৃত্যুর পরে মানসিক তৃপ্তিটা আর ফিরে পাননি, এইভাবে লিখব। আর অবশ্যই দেখো সামারিটা লিখতে হয় কিভাবে, সামারিটা যে প্যাসেজটা আমরা পাইলাম প্যাসেজটাকে নিজের ভাষায় 1/3 লিখতে হবে, 1/3, পুরাটা লেখা যাবে না। তুমি যদি পুরাটা লেখো তাহলে ভুল হবে, অবশ্যই বড় করে লেখার কোনো নিয়ম নাই, 1/3 লিখতে হবে। তো আমি যেভাবে দেখলাম ওইভাবে আমরা প্যাসেজটা শেষ করব, শেষ করলেই লেখা শেষ। তো আজকের ক্লাস আমরা শেষ করব, তার আগে তোমাদের বলতে চাই বইতে এটা আমাদের 18 নাম্বার মডেল থেকে আমরা নিয়েছি, তো এর আশেপাশে 16, 18, 20 এখানে যে আনসিন প্যাসেজগুলো আছে, আনসিন প্যাসেজগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর আনসিন প্যাসেজ কিন্তু আর দেখানো হবে না, আজকেই শেষ। আনসিন প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবা, যে কোনোটা হতে পারে। আনসিন মানে অদৃশ্য, কোনো দৃশ্যমান কিছু তোমাকে দেবে না, যে কোনোটা আমি দিতে পারি। আমাদের কলেজের ইতিহাসও আমি বই আকারে একটা প্যাসেজ আকারে লিখে তোমাকে এরকম বক্স পূরণ করতে দিতে পারি। আমাদের চেয়ারম্যান স্যার বা আমাদের প্রতিষ্ঠাতা স্যারের জীবনীও আমরা তুলে দিতে পারি, তোমাদের শরীয়তপুরের ইতিহাস তুলে দিতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসও আমরা তুলে দিতে পারি, যে কোনোটা হতে পারে। তাই তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি। আর আজকে HW থাকবে, একটা লেটার পড়বা, রাইট এ লেটার টু ইয়োর ফাদার অর মাদার অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস অফ স্টাডিজ, অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস অফ স্টাডিজ, এই প্যাসেজটা এই লেটারটা তোমরা পড়বা। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।